নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কাম নিশির কাটারি। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো কাম নিশির কাটারি। কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। ঘরে মৃদু আলোতে অদিতি বসে। তার চোখে এক অদ্ভুত দ্বিধা, মনে কৌতূহল। ত্রিদীপ দরজা বন্ধ করে ঘরের ভেতরে আসে। এত চুপচাপ কেন অদিতি? আজকের রাতটা তো শুধু আমাদের। সবকিছু নতুন লাগছে ত্রিদীপ। মনে হচ্ছে আমি আর তুমি সামনাসামনি সম্পূর্ণ অপরিচিত। অপরিচিত? তুমি তো আমার জীবনের একমাত্র সত্য পরিচয়। অদিতি একটু হাসে। ত্রিদীপ তার হাত ধরে। এ কি, তোমার হাত কাঁপছে কেন? আচ্ছা, এখন তো শুধু আমি আর তুমি। বুঝতে পারছি, কিন্তু ত্রিদীপ অদিতির চুলের এক পাশ সরিয়ে দেয়। তার আঙুলের স্পর্শে অদিতি একটু নড়ে বসে। লজ্জা পাচ্ছ কেন এত? আর এত লজ্জা পেলে কি করে হবে? আমি তো কখনো তোমার ক্ষতি করতে আসিনি এখানে। আর আমি কি কখনো তোমার ক্ষতি করতে পারি? আমি জানি তুমি আমায় কখনো আঘাত করতে পারো না, কিন্তু আমার নিজের অনুভূতিগুলি আমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ত্রিদীপের হাত অদিতির চিবুকে আলতো স্পর্শ করে। আবেগ ঘন কণ্ঠে ত্রিদীপ বলে, তোমার এই অনুভূতিগুলোই তো আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। অদিতি লজ্জায় চোখ বন্ধ করে। ত্রিদীপ তার দিকে একটু ঝুঁকে আসে। তাদের নিঃশ্বাসে মিলে যায় এক বিন্দুতে। শ্বাস কাঁপছে তখন অদিতির। ত্রিদীপ, বলো অদিতি, আমি ভয় পাচ্ছি, যদি কখনো আমাদের এই মুহূর্ত ভেঙে যায়। অদিতির কপালে ত্রিদীপ চুমু খায়। এই মুহূর্তে কখনো ভাঙবে না। আমাদের ভালোবাসা সমস্ত বাধা পেরিয়ে টিকে থাকবে। অদিতি ধীরে ধীরে ত্রিদীপের কাছে আসে। তাদের হাত এক হয়। ত্রিদীপ তার আঙুল দিয়ে অদিতির হাতের রেখাগুলো স্পর্শ করে। অদিতি তার স্পর্শে শিহরিত হয়ে ওঠে। তুমি জানো অদিতি, তোমার গায়ের গন্ধটা কেমন? যেন কোনো এক মধুর মাধুর্য মিশে আছে। তোমার কথা শুনতে লজ্জা করে। তোমার স্পর্শে তো আমি ভেসেই যাচ্ছি। ত্রিদীপ আলতো করে অদিতির কানের কাছে ফিসফিস করে কিছু বলে। অদিতির চোখে গভীর আবেগ ভেসে ওঠে। ত্রিদীপ ধীরে ধীরে অদিতির কাঁধে ঠোঁট রাখে। অদিতি তার স্পর্শে নিজেকে অন্য জগতে ভাসিয়ে নিয়ে যায়। ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা। জানলার বাইরে চাঁদের আলো মধুর মুহূর্তের সাক্ষী। একে অপরকে জড়িয়ে ধরে তারা। ত্রিদীপ অদিতির কপালে চুমু খায়। আমি চাই আমাদের ভালোবাসার এই মুহূর্তটা যেন কখনো শেষ হয় না। হঠাৎ করে ত্রিদীপের চোখ দুটো কেমন যেন জ্বলে ওঠে। সে এক টুকরো এলাচ বের করে নিজের মুখে রাখে। বলে, তুমি খাবে? তাহলে কিন্তু আমার কাছ থেকেই নিতে হবে। অদিতি বুঝতে পারে ত্রিদীপের মুখে এই লজ্জাটা অদিতির কাছেই জ্ঞাপন করছে সে। সে বলে, তুমি আমার স্বামী, তোমার এটো খেতে আমার কোনো অসুবিধে নেই। তাহলে তুমি খাবে আমার মুখ থেকে? কেন খাবো না? ত্রিদীপ যখন অদিতির খুব কাছে এগিয়ে আসে, ঠিক তখনই বালিশের তলায় রাখা চকচকে ধারালো কাটারিটা চাঁদের জ্যোৎস্নার আলোয় ম্লান হাসি হেসে ওঠে। রক্ত পিপাসু হয়ে ওঠে সেই কাটারির শরীরটা। গতকাল এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। একেই শীত, তার উপরে ঠান্ডা বেড়েছে কয়েক গুণ। তবে সকাল সকাল
রাজনাথ বাবু আর বিজনের মুখোমুখি চোখ রাঙানির সেই ভয় শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত ঋতুকেই ছাপিয়ে গিয়েছে। গ্রামের নিভৃত কোণে বাস করে দুই পরিবার, যাদের মধ্যে গভীর শত্রুতা। রাজনাথ এবং বিজনের পরিবার একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু ওই যে জমি এমন একটা জিনিস যা বাপকেও ছাড়ে না। ওই জমি সংক্রান্ত বিরোধ এতটাই বাড়ে যে দুই পরিবারের সদস্যরা একে অপরের মুখ দেখলেও মুখটা ফিরিয়ে নেয়। বিজনের বড় মেয়ে অদিতি আর রাজনাথের ছেলে ত্রিদীপ একসময় বন্ধু ছিল, এখন শত্রুতার আগুনে জ্বলেই চলেছে। আমি বলেছি এই জমি আমার, বাবার আমল থেকে এখানেই চাষ করছি। তুমি এসে আমার জমি দখল করবে এই আশা ভুলে যাও বিজন। তোমার বাপদাদার আমল শেষ হয়েছে রাজনাথ। দলিল হাতে নিয়ে এসেছি। আমার দাদুর সময় এই জমি আমাদেরই ছিল, তুমি লোভ করে এটা কেড়ে নিয়েছ। দুই পরিবারের ঝগড়া ত্রিদীপ দূর থেকে দেখতে পেয়েছে আগেই। পড়তে গিয়েছিল ছেলেটা, সাইকেলটা রেখে ছুটতে এসে বলে, বাবা এত কথা বলার দরকার নেই, ওদের যদি সাহস থাকে তবে আদালতে যাক, এইভাবে গায়ে পড়ে ঝগড়া করার সাহস যেন আর না দেখায়। অদিতিও গিয়েছিল পড়তে সাইকেল নিয়ে, সেও ঠিক বিপরীত দিক থেকে দৌড়ে আসে। ত্রিদীপ বেশি বাড়াবাড়ি করো না, সত্য তোমার পক্ষে নেই, তোমরা সেটা খুব ভালো করেই জানো। ত্রিদীপ অদিতির দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক মনোবৃত্তি দেখায়। সত্যের কথা বলো না অদিতি, তোমাদের পরিবার তো বরাবরই মিথ্যে বলেই বাঁচে। অদিতির গলাও রাগে কাঁপছে। একদিন এই মিথ্যে তোমাদের ধ্বংস করবে, দেখে নিও। উভয় পক্ষের তর্ক এবং একে অপরকে অভিশাপ ওই দিতে দিতেই পাড়া প্রতিবেশীর দিন শুরু হয়। রাত্রেবেলা নদীর ধারে অদিতি আর ত্রিদীপ পাশাপাশি বসে। অদিতি শান্তভাবে বলে, ত্রিদীপ এটা আর কতদিন চলবে? এত ঘৃণা নিয়ে কি কেউ বাঁচতে পারে? ত্রিদীপ উপহাস করে, ঘৃণার তো শুরু তোমাদের পরিবারই করেছে। তুমি এমন করে কেন বলছো? তোমরা যদি শান্তি চাও তবে নিজের বাবাকে গিয়ে বলো ওই জমি ছেড়ে দিতে। অদিতির চোখে জল আসে। আমাদের মধ্যে একসময় বন্ধুত্ব ছিল ত্রিদীপ, সেই দিনগুলো তুমি ভুলে গেছো? ত্রিদীপের চোয়াল শক্ত এবং কঠোর হয়। ভুলিনি, কিন্তু সেই বন্ধুত্ব এখন মৃত। আমাদের পরিবারগুলোর মধ্যে যতদিন শত্রুতা থাকবে ততদিন বন্ধুত্ব অসম্ভব। বিজনের বাড়ি অদিতি এবং তার ছোট ভাই বিভাস আলোচনা করে বসে। দিদি আর সহ্য করা যাচ্ছে না, রাজনাথ আর ত্রিদীপ আমাদের জমি দখল করতে চাইছে, এবার কিছু একটা করতেই হবে। অদিতি গম্ভীর হয়ে বলে, করতে তো হবেই, কিন্তু তুই ওদেরকে কি সম্বোধন করে ডাকছিস? বাবা নিশ্চয়ই এই শিক্ষা দেয়নি। শোন, আমরা এমন কিছু করব যাতে ওরা বুঝতে পারে আমাদের সাথে পেরে ওঠা অত সহজ নয়। কি করব দিদি? অদিতি শয়তানি হাসি হাসে। ওদের ধান খেতে আগুন লাগিয়ে দে। পুরো শত্রুতা যদি শোধ করতেই হয় তবে শুরুটা আগুন দিয়েই হোক, কিন্তু ওটা বাড়াবাড়ি হয়ে যাবে না। কিচ্ছু বাড়াবাড়ি হবে না। বাবাকে কিচ্ছু বলার দরকার নেই। আমি জানি বাইরে থেকে শত্রুতা করলেও উনি যথেষ্ট ভালোবাসে ওদেরকে। তাছাড়া ছোটবেলার দুই বন্ধু, মাঝখানে একটু জমি নিয়ে এত অশান্তি। তবুও মানবিকতা আমাদের বাবার মধ্যে থাকলে কি হবে? ওদের মধ্যে নেই। কাজেই বিভাস সম্মত হয়। মাঝ রাতে রাজনাথের ধান খেতে আগুন লাগিয়ে দেয়। আগুন 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 চিৎকার শুনে বাড়ির সমস্ত লোক জেগে ওঠে। রাত্রি তখন বেশ গভীর, কাজেই এত রাতে কারা এই কাজ করতে পারে? শত্রু তো ছাড়া আর কেউই না। পরের দিন সকালবেলা রাজনাথের বাড়ি আলোচনা বসে। ত্রিদীপ তার বন্ধুদের নিয়ে রীতিমতো রাগে ফুঁসছে। রাকেশ বলে, আমি স্পষ্ট দেখেছি, বিভাসকেই দেখেছি, বিশ্বাস কর। তুই সত্যি বলছিস? আরে হ্যাঁ। তোর কাছে মোবাইল ছিল? আরে না,
আমি তো রাতে তখন একটু ক্ষেতের দিকে করতে এসেছিলাম, তাই। তবে আমার মনে হচ্ছে ওটা ওরই কাজ। না না, এমন করে তো কাজ হবে না। তুমি কি বলতে চাইছো? ত্রিদীপের দিকে ভ্রুকুটি করে রাজনাথ বাবু বলে উঠলেন, তোমার বন্ধু যা দেখেছে ঠিকই দেখেছে। তাছাড়া ওরা আমার পরম শত্রু। আর ওদের সঙ্গে বাবা এইবার কি শত্রুতা মিটিয়ে নেওয়া যায় না? কম তো দেখছি না। কি যে হলো তোমাদের মাঝখানে? দিব্যি তো আমাদের দুই পরিবার ভালো ছিল, অথচ হ্যাঁ, সেইখানেই তো বিপত্তি। আচ্ছা তুমি বলো, আমার ছোট বোনটা ভালোবাসলো ওই লোকটাকে। আচ্ছা ওর বিয়ে করতে কি অসুবিধা হচ্ছিল? বলে কি আমার বোনের গায়ে নাকি সেটি। আগুনে একটু পুড়ে গিয়েছিল ওর হাত, আর পুড়ে যাওয়া ক্ষততে অনেক সময় সেটির মতোই দাগ মনে হয়। কে এরকম করেছিল বাবা? কে আর? তোমার প্রিয় বান্ধবী অদিতির বাবা। তাই নাকি? ভ্রুকুটি করে কথাটা জিজ্ঞেস করে ত্রিদীপ। হ্যাঁ, তুমি তখন অনেক ছোট, তোমার কিছুই তখন মনে নেই। অদিতি আমাদের বাড়ি যাতায়াত করতো, আর তার সঙ্গে সঙ্গে তোমার প্রিয় বান্ধবীর কাকা, বুঝেছ, সেও আসতো। একদিন তো তোমার পিসিকে তার কাকার সঙ্গে আমি ঘনিষ্ঠ অবস্থায় তুমি দেখেছিলে না, মানে তোমার মা। এরপরে আমি ঠিক করি ওর সঙ্গে ওর বিয়ে দেব। মাঝখানে তোমার প্রিয় বান্ধবীর বাবা আমার কাছে চেয়ে বসে আমার সব থেকে প্রিয় জমিটা। আমি সব করতে পারি, কিন্তু ওই জমি আমি কিছুতেই দেব না। রাজনাথ ভুলে গিয়েছিল ওই জমি আমার বাপের শেষ সম্পদ ছিল। তাছাড়া ওই জমি ভাগ্যলক্ষ্মী, তাতেই বেড়ে গেল শত্রুতা। মাঝখানে কি? মাঝখানে তোমার পিসি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। বডি পোস্টমর্টমের পর জানা গেল তার গর্ভে নাকি সন্তান ছিল। ত্রিদীপ রীতিমতো জ্বলে ওঠে আগুনের মতো। বলে, এগুলো তুমি আমায় আগে কেন বলনি বাবা? বলতাম না, বলায় প্রয়োজন বোধ করিনি, কিন্তু এখন দেখছি তোমার মধ্যে সহানুভূতি বেশি বাড়ছে, তাই আর না বলে পারলাম না। ত্রিদীপ ঘুরে তাকায় তার বন্ধুদের দিকে। রাহুলকে বলে, তুই সত্যি দেখেছিস? আরে ভাই হ্যাঁ, অত বড় ভুল হতে পারে না। রোগা পাটকাঠির মতো ঠেংঠেঙে চেহারার মানুষ তো একমাত্র ওই আছে। যদিও রাহুল নিজেও সিওর ছিল না, কিন্তু গ্রামের আর 5টা লোক সকলেই জানে এই দুই পরিবারের মধ্যে মারাত্মক শত্রুতার কথা। ত্রিদীপ ঘুরে দাঁড়ায়। আচ্ছা বাবা, পিসি না হয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু 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 কি? না মানে আমি বলতে চাইছি, ওই মানে রাজনাথ কাকু, ওদের মানে ওনার ছোট ভাই, তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে নাকি সব ছেড়ে ছুড়ে সন্ন্যাসী হয়েছে। ওসব বাজে কথা। আমার বোনটা মরেছে, আমি যদি কেস কামারি করে দিই, এই কারণে আর এ তল্লাটে মারাতে আসে না। বাবার মুখে কথা শুনে রাগে ফেটে পড়ে ত্রিদীপ। বন্ধুদের সাথে বাইকে করে বেরিয়ে যায়। রাস্তায় মুখোমুখি হয় অদিতির সাথে। অদিতির চোখ দুটো বেশ লাল, চোখের তলায় এক রাতের মধ্যে কালি পড়েছে। দেখে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে সারা রাত ঘুম হয়নি অদিতির। ত্রিদীপ বলে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? চোখের তলায় কালি পড়েছে? সারা রাত ঘুমোনি নাকি? না তো, সামনে পরীক্ষা, তাই রাত জেগে পড়ছিলাম। বাহ, তা তুমি যখন রাত জেগে পড়ছিলে তখন আমাদের খেতে কি আগুন লেগেই দিয়ে গেল, সেটাকে তুমি লক্ষ্য করেছো? দেখো ত্রিদীপ, তোমাদের বাড়ির ওই দিকের জানালা আমি প্রত্যেক সিজনেই বন্ধ রেখে দিই, খুলি না। কেন? আমাদের মুখদর্শনেও পাপ নাকি? না, মুখদর্শনে পাপ নয়, তবে তোমাদের দেখাটা পাপ। আমার পথ ছাড়ো, আমি যাব। ত্রিদীপ অদিতির পথ আগলে দাঁড়িয়ে থাকে। রাহুলও ঠোঁটে হাত দিয়ে একটা বাঁকা হাসি হাসছে। বিষয়টা খুব একটা ভালো লাগে না অদিতির। সে এদিক ওদিক তাকায়। কোথায় দেখছো? কেউ নেই। এখন আমি ইচ্ছে করলেই কি করবে? এইবার অদিতি একটু ভয় পায়। দেখো ত্রিদীপ, দেখো, আমাদের পরিবারের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু তুমি যে আমার পরিবারের মধ্যে অশান্তি বাড়িয়েই চলেছ, আমাদের খেতে আগুন লাগিয়েছ। এইবার তো তোমাদের একটা শিক্ষা দিতেই হবে। কি শিক্ষা দেবে? অদিতির বুকটা কেঁপে ওঠে ভয়ে। ত্রিদীপ ওর চুড়িদারের ওড়না ধরে টান মারতেই অদিতি বলে, এটাই তো জানো, এই তো তোমাদের পুরুষত্ব।
এর থেকে বেশি কিছু ক্ষতি করতে হলে সেটা করে দেখাও। অদিতির যে ভয় হচ্ছিল না তা নয়, মেয়ে মানুষের তো ওই এক দোষ না, গায়ের ওড়না টানলেই সব কিছু শুরু। নিজেকে সামলে নিয়ে সাইকেলটা নিয়ে আস্তে আস্তে অদিতি এক পা দুপা করে এগোতে শুরু করে। ওদেরকে এড়িয়ে এখন যেতে পারলেই প্রাণে বাঁচা যায়। যদিও এখন দিনের আলো স্পষ্ট, চারিদিকে ক্ষেতে লোকজন কাজ করছে, কেউ কেউ তো আবার ক্ষেত থেকে উঠে ওদের দৃশ্য দেখছে। ক্ষতি করতে পারবে না ত্রিদীপ, কিন্তু অদিতি মনে মনে ঠিক করে নেয় রাতের প্রত্যেকটা টিউশনই সে দিনের বেলা করে নেবে। বলা যায় না এই রাগে আর কি যে হবে। অদিতি বেরিয়ে যেতেই ত্রিদীপের মাথার শিরাগুলো দপ করে জ্বলে ওঠে। রাহুল একটা বাঁকা হাসি দিয়ে বলে, কি করবি? কি করব মানে? ভাবছি একে কি করে বাগে পাবো। আর কি করে? আহা, তুই কি রেফটেপ? আরে না, তার থেকেও বড় কিছু। মানে? মানে আমার মাথায় একটা প্ল্যান আছে। কি? কি প্ল্যান? শোন তাহলে বলি। ওদের বাড়ির লাইনটা কেটে দিতে হবে, ওরা যাতে এক ফোঁটাও জল না পায়। আর পাশাপাশি ওদের গুদামের সমস্ত শস্য নষ্ট করে দিতে হবে। কিন্তু তাতে কি আর কোনো কাজ হবে? সব হবে, সব হবে। বন্ধু বান্ধব মিলে প্ল্যান করে। রাত ঠিক 12টা নাগাদ লাইন অফ করে দেওয়া হয় এবং ওদের গুদামের সমস্ত শস্য নষ্ট করে দেয় ত্রিদীপ এবং ওর বন্ধুরা। পরের দিন সকালে যখন গুদাম থেকে মাল আনতে যাওয়া হয় তখনই চিৎকার করে ওঠেন রাজনাথ বাবু। বললেন, হে আমার সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল, হেদের হেদের আমি ছাড়বো না। বিভাসবাবু দাঁড়িয়েই ছিলেন। ওনার বুঝতে অসুবিধা হলো না কি হয়েছে এইখানে। বিজনের কানে খবরটা যেতেই একটা সুখের হাসি হাসলেন তিনি। বাইরে বেরিয়ে বললেন, দেখ দেখ দেখ, তোর মেয়ের জন্য আজ আমার ক্ষতি হয়েছে, আর হ্যাঁ, তোর ছেলের জন্য আমার ক্ষতি হলো। দেখ, আমাদের দুই পরিবারের মধ্যে শত্রুতা এই দুই পুরুষের জন্য হয়েছে। আমি এই শত্রুতা বাড়াতে চাই না। শোন, আমরা ইচ্ছে করলেই সব ঠিক করতে পারি। হ্যাঁ, ঠিক তো করতেই পারি। যেই জমিটা লিখিয়ে নিয়েছিল সেই জমিটা ফেরত দে, তাহলে সব ফেরত পেয়ে যাবি। দেখ, তোর জন্য কিন্তু আমি আমার বোনকে হারিয়েছি, সুতরাং আমিও কিছু হারিয়েছি। তুই তুই এমন করে এই জমি এখন আমার কাছ থেকে চাইতে পারিস না, কিন্তু ওই জমি যে আমাদের, তাতে আমার বাবার রক্ত মিশে আছে। ওটা আমার বাপের শেষ সম্বল ছিল। তোদের আশা হয় কি করে ওই জমি তোদের নামে লিখে দেব? যেমন লিখে দিইনি তেমন তোরা তার উপরে বসে রয়েছিস জোর জবরদস্তি। এত অপমান, এত কথা কাটাকাটির মাঝে ত্রিদীপ আর অদিতির মুখটা বেশ বিষণ্ণ। আসলে নষ্টের গোড়া তো ওরা। দুই পরিবারের বাবারা কেউই চায়নি কারো এত বড় ক্ষতি হোক। ওরা শত্রু হলেও কোথায় গিয়ে যেন ওদের মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু দুই পরিবারের মানুষই দুইজনকে হারিয়েছে, আর হারানোর যন্ত্রণাটা বড় কষ্টের। অদিতির ফোন আসে ঠিক সন্ধে 7টা নাগাদ। অদিতি আজকে তাড়াতাড়ি নিজের পড়া টড়া সেরে নিয়েছে। ছাদে গিয়ে বেশ খানিকক্ষণ মোবাইলে গান শুনেছে, মনটাকে শান্ত করার জন্য। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। ত্রিদীপের মা খুব সুন্দর পিঠে পুলি বানাতেন। প্রত্যেক পৌষে এই পিঠে খাওয়ার কথা উঠলেই অদিতির সেই ছোট্টবেলার স্মৃতির কথা মনে পড়ে। আজ কতগুলো বছর হয়ে গেল এই সমস্ত সম্পর্ক চুকে গিয়েছে। হয়তো মনে মনে ত্রিদীপের প্রতি একটা ভালোবাসাও জন্মাচ্ছিল। ছোটবেলায় সেই বন্ধুত্বই হয়তো বড় হলে একটা বৈবাহিক সম্পর্কে তৈরি হতো। এখন সেসব আর ভেবে লাভ নেই, সবটাই তো এখন শেষ হয়ে গিয়েছে। ঘৃণার আগুন সবকিছুকে শেষ করে দিয়েছে। তাতে অদিতিও পুরো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে ত্রিদীপও। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে অদিতির জন্য একটা ভালো ইঞ্জিনিয়ারের সম্বন্ধ এসেছিল শহর থেকে। ওরা দেখেও গিয়েছিল অদিতিকে, বলেছিল বাড়িতে গিয়ে ফোন করে জানাবে এবং একেবারে ফাইনাল কথা বলবে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগেই রাস্তার মাঝেই ওনারা জানিয়ে দিলেন, মাফ করবেন দাদা, 12 ভাতারি মেয়ের সঙ্গে আমরা সম্পর্ক করতে চাই না। তাছাড়া আপনার মেয়ের সম্পর্কে যা শুনলাম, এরপরে তো আর নয়। আমার ছেলে শহরে থাকবে,
স্ত্রীকে বাইরে রেখে যাবে আর স্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে নানা রকম বেলেল্লাপানা করবে, এমন মেয়ে জন্ম দিয়েছেন। একে এক কাজ করুন, জ্যান্ত পুড়িয়ে ফেলুন অথবা মাটিতে কবর দিয়ে দিন, না হলে গলায় দড়ি দিয়ে নিজেরাই ঝুলিয়ে দিন। এমন কুলাঙ্গার সন্তান থাকার থেকে মৃত সন্তান অনেক ভালো। কোনো কথা বলতে পারেনি অদিতির বাবা আর মা, কারণ ওনাদের বুঝতে এতটুকু বাকি থাকেনি কে বা কারা এই বিয়েতে ভাঙচি দিতে পারে। সেই থেকে অদিতি একা মাথার বড় বড় চুলগুলোকে হাত দিয়ে সামলাচ্ছিল সে। কপালের ওপর হাত বুলিয়ে চুলগুলোর মধ্যে কেমন একটা যেন দড়ি পাকানোর মতো ভাব করে গান শুনছিল সে। বয়সটা দিন দিন বাড়ছে। এর পরে আরো পড়াশোনা করার ইচ্ছে আছে। তাছাড়া তো উপায় নেই। নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে না পারলে এই গ্রাম থেকে বেরোনো খুবই কষ্টকর ব্যাপার। বাবার শরীরটাও বেশ খারাপ, মাও দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। কি যে কি হবে। হেই হেই, হঠাৎ নিচ থেকে হেই হেই ডাক। কণ্ঠস্বরটা বেশ চেনা। ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে অদিতি দেখে ত্রিদীপ সেখানে দাঁড়িয়ে রয়েছে, স্কুটি নিয়ে চুপচাপ। ওপর থেকে অদিতি হাত নেড়ে জিজ্ঞেস করে, কি কি ব্যাপার? নিচে এসো, কথা আছে। এখন যেতে পারবো না, বাবা বসে রয়েছে ঘরে, ওনার সামনে দিয়ে আসতে গেলে কৈফিয়ত দিয়ে আসতে হবে। তাহলে ফোনটা ধরো। পাঁচিলের এপার আর ওপার বাড়ি। এখন সদর দরজা খোলা, রাত্রি 8টার পরে দরজা বন্ধ হবে। কাজেই ত্রিদীপ অনায়াসে আসতে পেরেছে। সচরাচর এই সময় গ্রামের লোক খুব একটা কারো বাড়ি যায় না, কিন্তু ছোটবেলা থেকে অদিতি আর ত্রিদীপ একে অপরের বাড়ির অবাধ যাতায়াত ছিল। সেই যাতায়াতে আজ ভেট পড়লেও রাত হলে এই দুই পরিবারের এই দুই সদস্যের মধ্যে যত গল্পের আসর শুরু হয়। অদিতি দেখে অনেকবার মিসড কল। ফোন রিসিভ করে বলে, কি ব্যাপার, সোজা বাড়িখানা মেরেছ? মার খাওয়ার শখ হয়েছে নাকি? হ্যাঁ, খেলে খেতাম, ছোটবেলায় তো আর জ্যাঠার হাতে কম মার খাইনি। ফোন ধরছো না কেন? আমার মন ভালো নেই। তাছাড়া সামনে ফাইনাল পরীক্ষা, পড়তে হবে। নিকুচি করেছে তোমার পড়ার? এমন কথা বলো না। তোমাদের জমি জায়গা আছে, তোমাদের ফসল টসল হয়, তোমাদের ব্যাপারটা আলাদা। আর আমার পরিবারের আমিই একা, আমার বাবা মার, কাকার কোনো খোঁজ খবর নেই। সুতরাং কি? সুতরাং জানোই তো, আমাকে কিছু একটা করতে হবে। আচ্ছা অদিতি, তোমার বিয়ে করার শখ জাগে না? হাসালে ত্রিদীপ। আমার জন্য আসা সম্বন্ধগুলো তো তুমিই ভাঙচি দিয়ে নষ্ট করেছ। এখন আর এসব কথা বলে কি হবে? আচ্ছা, আমি কেন তোমাদের এই বাড়ি আসা সম্বন্ধগুলোকে ফিরিয়ে দিয়েছি তুমি বোঝো না? ত্রিদীপ, তুমি কি বলতে চাইছো? যেটা তুমি বুঝতে চাইছো না। ছোটবেলা থেকেই তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে নিশ্চয়ই অন্যের হয়ে যেতে দেওয়া যায় না। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। আমাদের দুই পরিবারের মধ্যে যদি সমস্ত কিছু ঠিক করতে হয়, তাহলে এটাই শেষ পথ। এরপরে আর সম্ভব না। কিন্তু কিন্তু বাড়ি থেকে তো কেউ মানবে না। বাড়ি থেকে কেউ মানবে না বলেই তো বলছি, একটাই উপায় আছে আমাদের। কি? পালিয়ে বিয়ে করা। অদিতি চুপ করে থাকে, বলে, আমাকে কিছুদিন ভাবার সময় দাও। ভাবার সময় নেই, যা করতে হবে আজকেই করতে হবে। দেখো, ঘৃণা নিয়ে বেঁচে থাকা সত্যিই কঠিন। তুমি ঠিকই বলেছিলে, শেষ পর্যন্ত তুমি বুঝলে তাহলে? হ্যাঁ, বুঝলাম। এবার চলো তাহলে আমরা আমরা এই গল্পের শেষটা দুইজনে মিলেই না হয় লিখি। কিন্তু ত্রিদীপ, বাড়ি থেকে জানতে পারলে তখন বাবা আর কাকার মধ্যে প্রচন্ড অশান্তি বেঁধে যাবে। ওরা কিচ্ছু অশান্তি বাঁধবে না। আমরা বিয়ে করে 1 বছরের জন্য গায়েব হয়ে যাব। তারপর আমরা নিজেরা প্রতিষ্ঠিত হয়ে ওদেরকে যখন জানাবো যে আমরা ভালো আছি, তখন ওরা নিশ্চয়ই মানবে। আমার কাছে সবটা স্বপ্নের মতো মনে হচ্ছে ত্রিদীপ। আমাদের সমস্ত ফসল তোমরা নষ্ট করলে, তোমাদের জমির সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, এরপরেও তুমি আমাকে এতটা ভালোবেসে। ওই যে বললাম, আমি চাই এই শত্রুতা চিরতরে শেষ হয়ে যাক। ঘৃণা নিয়ে মানুষ বাঁচতে পারে না অদিতি। সেই কারণেই। আচ্ছা সত্যি করে বলো তো, আমার যে পিসিটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, তার জন্য তোমার কাকা কোনোদিন বিয়ে করতে পারেনি, সুখী হতে পারেনি।
এরপরেও কি তুমি চাও না আমাদের দুই পরিবারের মধ্যে শত্রুতা মিটে যাক? অদিতির চোখের কোণায় জল জমে। সে হ্যাঁ বলে। ত্রিদীপ বলে, আমি তোমার জন্য নিচে ওয়েট করব। ঠিক 8টার মধ্যে তুমি বেরিয়ে যাবে, যাতে কেউ টের না পায়। কিন্তু বাবা, আচ্ছা ঠিক আছে, আমি ঘরের সমস্ত আলো নিভিয়ে দেওয়ার কাজ করছি। রাহুলকে বলে দেব তোমাদের ঘরের লাইনটা অফ করে দেবে, তাহলেই তো কিস্তিমাত। অদিতি দোটানার মধ্যে পড়ে। বাবার মুখে এর আগেও শত্রুতা মেটানোর জন্যে 2 সদস্যের বলিদানের কথা জানতে পেরেছিল, যদিও ছোট থেকে কখনোই কাকার মুখটা স্পষ্টভাবে অদিতির মনে পড়ে না, আর ত্রিদীপের পিসির মুখটাও মনে পড়ে না। হয়তো দেখেছিল, এখন কিছুই মনে নেই। ত্রিদীপও ওর সাথে পড়াশোনা করছে, যদিও ওরা প্রত্যেকটা পুরুষই চাকরি বাকরির দিকে যায় না, ওই ব্যবসা সংক্রান্ত কাজেই সারা জীবন কাটিয়ে দিয়েছে। আর ভাবে না অদিতি। ছোটবেলা থেকে এই যে ছেলেটাকে চোখের সামনে বড় হতে দেখেছে, তার সাথে পালিয়ে যেতে কোনো আপত্তি নেই, কারণ সেই ছেলেটাও গ্রামের আর কাউকে ভালোবাসে না, মনও দেয়নি। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, অদিতির হৃদয়ও তত বেশি উচ্ছ্বরিত হয়ে উঠেছে। একটা ছোট্ট ব্যাগের মধ্যে সামান্য কয়েকটা জামা কাপড় গুছিয়ে নেয় অদিতি। তারপর ঘড়ির দিকে তাকায়, 8টা বাজতে 5। আর 2-3 মিনিট পরই ঘরের লাইন অফ হয়ে যেতেই সুরসুর করে অদিতি সিঁড়ি বেয়ে নেমে আসে। বাবা তখন বৈঠকখানার ঘর থেকে উঠে গিয়েছেন। অদিতি জানে এই সময় বাবা উঠে FM চালিয়ে গান শোনেন। অন্ধকার হলেই ওনার গান শুনতে ভালো লাগে। অদিতি আস্তে বেরিয়ে আসে। একবার বাইকের আলোটা জ্বালিয়ে নিভিয়ে দেয় ত্রিদীপ। অদিতি ওর কাছে আসতেই ত্রিদীপ ওকে জড়িয়ে ধরে। বন্ধুত্বের মধ্যে একটু জড়িয়ে ধরা থাকতেই পারে, কিন্তু সেই ধরা আর কাছের মানুষকে ভালোবেসে জড়িয়ে ধরার অনুভূতির মধ্যে অনেকটাই পার্থক্য। অদিতি ত্রিদীপের চোখে মুখে কেমন একটা স্বামী স্বামী ভাব দেখতে পায়। আজ ত্রিদীপকে অন্যরকম লাগছে। চাপদাড়িওয়ালা এই মুখটা, মাথায় বেশ কোকড়ানো চুল, উচ্চতায় প্রায় 5 ফুট 8-9 ইঞ্চির কাছাকাছি, ফর্সা গড়ন, পরনে কালো রঙের টি শার্ট আর সাদা রঙের প্যান্ট। ভালোই লাগছে দেখতে। চোখে চশমা পরা। সিগারেট খাচ্ছিল ছেলেটা। সিগারেটটা ঠোঁট থেকে ফেলে দেয় অদিতি, বলে, আজকের পর থেকে এসব আর খাবে না, আমায় ছুঁয়ে কথা দাও। ত্রিদীপের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। সে বলে, তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আর কখনো খাবো না। আর যদি খাই তাহলে কি হবে? যদি খাও, তুমি আমায় ছুঁয়ে কথা দিয়েছ, খেলে আমি মরবো। ত্রিদীপ অদিতির ঠোঁটের উপর হাত রেখে বলে, কখনো না। 2 জনে মিলে একসঙ্গে পথ চলা শুরু করছি, কাজেই অমন কথা বলো না। ওঠো, বাইকে ওঠো, দেরি হয়ে যাবে। অদিতি বলে, আমরা ভুল করছি না তো? কিচ্ছু ভুল করছি না। আজ বিয়ে করব, কাল যখন জানাজানি হয়ে যাবে তখন 2 পরিবার আমাদের খোঁজ খবর করতে এমনিই ঠিক হয়ে যাবে। চলে এসো। অদিতি উঠে বসে বাইকে। বাইকটা আস্তে করে স্টার্ট করেই গেট দিয়ে বেরিয়ে যায়। এখন দারোয়ান থাকে না, সে খেতে গিয়েছে। তার বাড়ি গ্রামের অনেকটাই ভেতরে। যখন সে আসবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। নদী পার হতে হবে, কাজেই বাইকটা নিয়ে নৌকার কাছে এসে দাঁড়ায় ত্রিদীপ। অদিতি বলে, আমি যে ফোনটা আনতে ভুলে গিয়েছি। ভালো করেছ, বাড়িতে রেখে এসেছ? হ্যাঁ। ব্যাগে কি? কয়েকটা জামা কাপড়। এত ভারী কেন? হোমা, জামা কাপড়ে ভার হবে না? আচ্ছা, এই তো এখানে রাহুলও আছে। হ্যাঁ, এই যে হবু বৌদি, আমরাই তো সব ঠিকঠাক করলাম। তুই তো বাইক নিয়ে যাবি। বাইক নিয়ে যাব? তোর মাথা খারাপ? পরে জানতে পেরে গেলে? আরে কেউ জানতে পারবে না। দাদা। নৌকার ওপরে বাইকটা তুলে ত্রিদীপ আর অদিতিকে উঠিয়ে দেয় রাহুল সহদেবেরা। এরা খুব ভালো বন্ধু ওদের। তারপর টাটা বাই বাই করে নদী পার হয়ে 2 মানুষ এগিয়ে চলেছে নতুন জীবন শুরু করতে। বেশি না, পাশের গ্রামেই, তবে মাঝখানের নদীটা অনেকটা বড়ই একটা বেড়া। দূর থেকে চিৎকার করে ত্রিদীপ বলে, খবরটা দিয়ে দিস কিন্তু, আর বলিস 2 পরিবারের মধ্যে অশান্তি মেটানোর জন্যই আমরা গেছি, ঠিক ভালোভাবে ফিরে আসবো। কাউকে চিন্তা করতে বারণ করিস, বুঝলি? আর আমাকে কিন্তু রোজকার খবরটা দিবি। রাহুল হাত উঁচু করে বলে,
চিন্তা করিস না, আমরা আছি তো। সহদেব ওর সঙ্গে একই সঙ্গে তাল মেলায়। আমরা কোথায় যাচ্ছি? কোথায় আবার, একটা ছোট্ট বাড়ি ভাড়া নিয়েছি। তার আগে মন্দিরে গিয়ে আমরা বিয়ে করব। তারপর তারপর আমাদের সংসার। আমার ভাবতেই অবাক লাগছে, কিন্তু তুমি তো কিছু করো না। এখন হট করে বিয়ে করে সংসারটা চলবে কি করে? চিন্তা করো না, ব্যাগের মধ্যে মায়ের যাবতীয় গয়নাগাটিগুলো নিয়ে এসেছি। ওগুলো বিক্রি বাট্টা করে যে কদিন চলবে চলবে, তারপর যখন আর চলবে না তখন তোমাকে নিয়ে সোজাসুজি চলে আসবো এখানে। তাহলে বাবা মার পায়ে পড়ে ক্ষমা চাইবো, দেখবে সব শত্রুতা ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলছো ত্রিদীপ, আমার কাছে সবটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে। এই বলে ত্রিদীপকে জড়িয়ে ধরে অদিতি। ওরা নৌকা পার হয়। পাশের গ্রামে পৌঁছাতেই সুজন অপেক্ষা করছিল। সুজন ত্রিদীপের অনেক পুরনো বন্ধু। এই যে দোস্ত, এই যে। এটা কে? আমার বন্ধু। তুমি কি সব গ্রামেই তোমার বন্ধু ফিট করে রেখেছো? হ্যাঁ, দেখেছো তো, দরকারে সকলকে লাগে। নৌকা দাঁড় করাতেই বাইক শুদ্ধ নেমে পড়ে ওরা। বলে, ত্রিদীপ নে, উঠে বস। অদিতি একটু ইতস্তত করছিল। আহা, কোনো ভয় নেই বৌদি, আমি সাবধানেই বসবো। বাইক চালিয়ে ওরা এগিয়ে যায় গ্রামের অনেক ভেতরে। অদিতির মুখটা বেশ ভার, বুঝতে পারছে না আমরা কোথায় যাচ্ছি। এই তো আমার বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ির পাশেই মা কালীর মন্দির। ওখানেই তোমাকে বিয়ে করে একেবারে 7 জন্মের জন্যে ত্রিদীপ বাঁধনে বাঁধবে। অদিতির মুখটা লজ্জায় লাল হয়ে ওঠে। ত্রিদীপ বলে, হ্যাঁ, কেমন স্বপ্নের মতো লাগছে না সবটা? লাগছে তো, কিন্তু আমি ভাবছি। আর কিন্তু কিন্তু করে লাভ নেই বৌদি, যা সিদ্ধান্ত নেওয়ার ভালোই সিদ্ধান্ত নিয়েছো। আচ্ছা, আমরা চলে এসেছি। ওরা যেখানে এসে উপস্থিত হয় সেই জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। এখানকার গ্রাম্য পরিবেশের ঘরবাড়িগুলো বেশ দূরে দূরে অবস্থান করছে। ছোট্ট একটা সাঁকো মতো আছে। সাঁকোটা পেরোতে গিয়ে অদিতির মনে ভয় আরো 10 গুণ বাড়ে। চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে কেমন যেন শ্মশানের মতো একটা পরিবেশ। ভয়ে সে ত্রিদীপের হাতটা চেপে ধরে। বাইকটা নিয়ে সুজন তখন এগিয়ে চলেছে। আয় তোরা। এটা শ্মশান না? হ্যাঁ, শ্মশান। এখানে নাকি আগে কৃতদাসদের মারা হতো। মানে জানো না, ধনী লোকেরা গরিব লোকদের কিনে নিয়ে আসতো, তাদের দিয়ে অকথ্য অত্যাচার করত, মারতো, ধরতো, দাহটাহ করার বালাই নেই, একেবারে পুঁতে দিত। এবার তারপর সেই পোঁতা শরীরটা শেয়ালে কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেত। এসব তুমি কি বলছো? ভয় লাগছে? খুব ভয় লাগছে। ভয় নেই, আমি তো আছি। শ্মশানের পাশেই একটা ছিন্নমস্তা কালী মন্দির। ছিন্নমস্তা দেবীর রূপ দেখে ভয় আঁতকে ওঠে অদিতি। হে কি, মায়ের এমন রূপ দেখনি কোনোদিন? না, দেখেছি। এখানে দাঁড়িয়ে বুঝি বিয়ে করা যায়? ওমা, মায়ের রূপ মায়েরই রূপ। তাছাড়া দেখছো না, মা তো কামনা বাসনার ঊর্ধ্বে দাঁড়িয়ে রয়েছেন। ওনার নিচে সঙ্গমরত পুরুষ আর মহিলা, তাকেই তো দমন করছেন মা। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না ত্রিদীপ, তুমি ঠিক কি করতে চাইছো? যেটা করছি সেটা চুপচাপ করো। কই রে? সিঁদুর আগিয়ে দেয় সুজন। কিন্তু পুরোহিত নেই, কি করে বিয়ে হবে? হ্যাঁ, গান্ধর্ব মতে বিয়েতে কি আর পুরোহিত লাগে বৌদি? নিজেরাই করা যায়। এমন করে শঙ্খ বাজালো মুখে, আর উলুধ্বনি দিল সুজন। জবা ফুলের মালা দিয়ে একে অপরকে বরণ করলো ওরা। অদিতির কাছে বিষয়টা একটু অন্যরকম লাগছে। অদিতির যেন মনে হচ্ছে পাঠাকে বলি দেওয়ার আগে যেমন করা হয় ঠিক তেমন। ত্রিদীপর কপালটা লাল সিঁদুরে টাঙিয়ে দিতেই অদিতি বলল, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তাছাড়া তুমি তো বরাবরই সুন্দরী, আমার মনের। অদিতির মনের থেকে সমস্ত ভয় দূর হয়ে যায়। ত্রিদীপকে স্বামী হিসাবে পেয়ে সে খুব গর্বিত বোধ করে। সুজন বলে, তোদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছি আমার বাড়ি, চল। আসলে ওই সিঁদুরটা না পরানো অব্দি নিয়ে যেতে পারছিলাম না তো বৌদি, ওই মালা দুটো ঠাকুরের পায়েই রেখে যাও। কেন? হ্যাঁ, মায়ের মালা তুমি নিয়ে কি করবে? গাড়িতে উঠে দুইজনে আবার রওনা হয়। সুজন বাইকটা চালাচ্ছে। সুজনের পেছনে বসে আছে ত্রিদীপ, আর ত্রিদীপের পেছনে বসে আছে অদিতি তাকে জড়িয়ে ধরে। ব্যাগটা ওর কোলেই রয়েছে। আচ্ছা ত্রিদীপ,
এখন কোথায় যাচ্ছি? কোথায় আবার যাব? শুনলে না, সুজনের বাড়িতে। আচ্ছা সুজন, তোর বোনটার বিয়ে হয়ে গিয়েছে? কবে বিয়ে হয়ে ছেলেপুলে নিয়ে সেটা এখন বোম্বে থাকে? বাহ, খুব ভালো। তোর মায়ের একটু বয়স হয়েছে, তবে চিন্তা করিস না, তোদের জন্য রান্না বান্না করে রেখেছে। আর তোমার বাবা? বাবা তো মারা গিয়েছে সেই কোন ছোটবেলায়, মাই আমাদের মানুষ করেছে। তাছাড়া এই গ্রামের সবাই আমার মাকে বেশ মান্যিগণ্যি করে। আমার মা হাত দেখে কিনা, বশীকরণ জানে তো। অদিতির মনের ভেতরটা কেমন যেন দামামা বেজে ওঠে। বাইক দাঁড় করাতে অদিতি দেখতে পায় গ্রামের একেবারে ভেতরে, চারিদিকে বেড়া দিয়ে ঘেরা, মাঝখানে একটা মাটির ঘর, ওপরে টালির ছাউনি, তুলসী মঞ্চ থেকে শুরু করে সুন্দর ফুলের গাছ আছে বাড়িতে অজস্র। আর যেটা আছে, ছোট্ট একটা টোং মতো ঘর, যেখানে ছিন্নমস্তা দেবীর মূর্তি প্রতিষ্ঠিত। এখানেই মা ভর পড়ে প্রত্যেক মঙ্গলবার আর শনিবার, তারপরে লোকের সমস্যার সমাধান করে। একটু ভয়ে ভয়ে বলে অদিতি। বাড়ির কাছে আসতেই সুজন মা আমা বলে ডাক দেয়। বয়স 65-র কাছাকাছি এক বৃদ্ধ মহিলা বেরিয়ে এলেন। কপালে ইয়া বড় করে সিঁদুরের টিপ পরা, হাতে শাখা পলা নেই, লাল টকটকে শাড়ি, কালো রঙের সেই মহিলা, বেশ মোটা সোটা চেহারা, মাথার চুল সবকটাই পেকে গিয়েছে, দেখেই ভয় লাগছে। যদিও এক গাল হাসি দিয়ে উনি বললেন, তোর বন্ধু এসেছে? ও মা, টুকটুকে বউ, কি সুন্দর। তা মা, তুমি শাড়ি পরনি? সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে সুজন বলে, তোমারও সব দেখে কি হবে, নিয়ে এসেছি তো আমি। তা তুমি ওদেরকে ঘরে ঢুকতে দেবে না? দেব তো, গ্রামে ঘুরতে এসেছো, এ তো খুব ভালো কথা। তা তোমাদের থাকার বন্দোবস্ত করেছি আমি। তবে মা, এই বুড়ির ঘর তো ছোট, থাকতে পারবে তো? অদিতি হ্যাঁ বলে ঘাড় নাড়ে। ত্রিদীপ যেন অদিতির দিক থেকে চোখটা ফেরাতেই পাচ্ছে না, এতই সুন্দর লাগছে তাকে। মহিলা কাপড় বের করে দিলেন। অদিতি তো সঙ্গে করে কাপড় আনেনি, পরেও এসেছে ঘরের পরা কুর্তি আর প্যান্টটা। সময় ছিল না। এগুলো পরে নাও। হ্যাঁ, একটা লাল পাড় সাদা শাড়ি দিলেন। অদিতি বলল, এই শাড়ি ছাড়া আর বুঝি? আসলে আমাকে সবাই মান্য গণ্য করে তো, আমি পুজো আচ্ছা করি বলে এই কাপড়ই আমাকে বেশি দেয়। আরও আছে ওই হলুদ আর লাল পাড়, দেব? না না, ঠিক আছে। ব্লাউজ ছায়া সবই দিলেন সেই মহিলা। অদিতি পড়ল, আর এই প্রথম আরশিতে নিজের মুখটা দেখল। মাটির ঘর, পরপর দুটো, ওই একটাতে ওদেরকে থাকতে দেওয়া হয়েছে। একটা খাটিয়া আছে, আছে একটা বাক্স, একটা ছোট্ট আয়না, কুলুঙ্গিতে প্রদীপ জ্বলছে। সব মিলিয়ে একটা মেঠো পরিবেশের সৃষ্টি হয়েছে। অদিতি নিজের বাড়িতে মানুষ হয়েছে ঠিকই, কিন্তু এমন গ্রাম্য অবস্থায় তাকে কোনোদিনই থাকতে হয়নি। কই, খাবার বেড়েছি তো। অদিতি যখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কাপড় পরে বাইরে আসে, ত্রিদীপকে দেখে অবাক হয়ে যায়। ত্রিদীপের পরনে তখন গেরুয়া রঙের ধুতি আর সাদা রঙের একটা গেঞ্জি মতো পরা, তাকেও বেশ ভালো লাগছে। তাড়াহুড়োর চোটে ত্রিদীপ কোনো জামা কাপড়ই আনেনি। খেতে বসে অদিতি, দেখে দই, চিড়ে, খই এগুলো মাখা, আর আছে ফল প্রসাদ। বেশ খানিকটা অবাক হয় অদিতি, বলে, এগুলো? ত্রিদীপ বলে, শুনলে না, ওরা তো পুরোহিত মানুষ, তাছাড়া উনি বশীকরণ টরণ করেন, পুজো করেন, এইসব বোধহয় পেয়েছেন, তাই না মাসিমা? হ্যাঁ হ্যাঁ বাবা, আজ তো মঙ্গলবার, এগুলো পেয়েছি। তা এগুলো খেতে বুঝি তোমার আপত্তি আছে মা? তাহলে আমি, ও সুজন, জানা ওই ভবেশের দোকান থেকে দুটো দুটো কিছু নিয়ে আয় না, আমি যাব। না না মাসিমা, ঠিক আছে। তাছাড়া রাত্রে আমি খুব একটা হার্ডি খাবার খাই না, হালকা পাতলাই খাই, সামনে পরীক্ষা। বলেও অদিতি চুপ হয়ে যায়। পরীক্ষার পড়াশোনা আর বোধহয় হবে না। নাও খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও। ত্রিদীপের দিকে তাকিয়ে বলে, তুমি খাবে না? এই তো খাচ্ছি তো।
দুইজনে মিলে পরম তৃপ্তিতে খাবার ভক্ষণ করে। মহিলা বললেন, নাও এবার তোমরা গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে, আমি কম্বল দিয়ে এসেছি। এক কম্বলে হবে তো? লজ্জায় লাল হয়ে যায় অদিতির মুখটা। সে এখন বিয়ে করেছে তার খুব কাছের বন্ধুকে। এই বন্ধুর সঙ্গে ছোটবেলায় ওই কম্বল নিয়ে কত মারামারি হতো। যখন সে ওই ত্রিদীপের মায়ের কাছে গিয়ে তার কম্বলের নিচে ঢুকে ঘুমোতো, ত্রিদীপ বলতো, বেরো বেরো ওখান থেকে, ওটা আমার মা, আমি শোবো। তখন অদিতি জোর করে ওর মাকে জড়িয়ে ধরে বলতো, না এটা আমার মাসি, আমি শোবো। এই নিয়ে অশান্তি কম তো আর হয়নি। আজ সেই ত্রিদীপ। অদিতি তার দিকে তাকিয়ে বলে, কি পারবে তো? ছোটবেলায় তো আমাকে শুতেই দিতে না, মারতে, মনে পড়ে? ত্রিদীপ ওর কানের কাছে মুখটা নিয়ে বলে, পারতে তো হবেই, আজ আমাদের বাসর রাত বলে কথা। ধ্যাৎ। অদিতি তাকে সরিয়ে দেয়। রাত বাড়ে। চারিদিকটা এমনিতেই নিঝুম, এখন আরো নিঝুম হয়ে গিয়েছে। ঝিঝি পোকার ডাক উঠেছে। মাথার মধ্যে অজস্র চিন্তা কাজ করছে অদিতির। চুপ করে সে খাটিয়ার এক কোণে পড়ে। ত্রিদীপ এলো। ঘরের দরজা বন্ধ করে কুলুঙ্গির প্রদীপটা ফু দিয়ে নিভিয়ে দিল। তারপরে আস্তে করে গিয়ে শুলো খাটিয়ায়। কম্বলের একটা দিক টান মেরে নিজের গায়ে দিল। অদিতির শরীরের উষ্ণতায় কম্বল তখন একটু উষ্ণ হয়েই রয়েছে। ত্রিদীপ এক ঝটকায় অদিতিকে নিজের কাছে টানে। অদিতিও তার বুকের ওপরে মাথা রেখে বলে, আমার কাছে সবটা কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে ত্রিদীপ। আচ্ছা, এগুলো সত্যি তো? এগুলো কখনো অবাস্তব হবে না তো? তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গিয়েছে, এরপরে তো গ্রামে আমি আর মুখ দেখাতে পারবো না। অদিতির ওপরে ত্রিদীপ বলে, কেন মুখ দেখাতে পারবে না কেন? আমরা বিয়ে করে কি ভুল করেছি? না, ভুল করিনি, কিন্তু তোমাকে তো এখন আমি ছাড়তেও পারবো না। তোমার সিঁদুর পড়ছে সিঁথিতে, আর তোমার আয়ু কামনা করা এখন আমার পরম ধর্ম। তাই? সত্যি? আচ্ছা ত্রিদীপ, তুমি যে আমাকে এত ভালোবাসো, আগে কেন বলনি? বলার মতো সুযোগ পাইনি তাই। ত্রিদীপের হাত তখন নিষ্পিস করছে অদিতির পিঠের কাছে। অদিতি বুঝতে পারে ত্রিদীপ এখন ঠিক কি চাইছে। অদিতি বলে, আচ্ছা বলছি, তুই পরিবার থেকে যখন মেনে নেবে তখন আমরা আমাদের এই জীবন শুরু করব। মানে আমি ঠিক বুঝলাম না। আমি বলতে চাইছি, বিয়ে যখন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। বাবা মার পায়ে পড়ে বলি আমরা ভুল করে ফেলেছি, আমরা একে অপরকে ভালোবাসি। তোমার বাড়িতেও তুমি বলো, নিশ্চয়ই ওনারা অনুষ্ঠান করে আমাদের। কথা শেষ না হতেই জোরে কাসর ঘন্টা আর উলুধ্বনির শব্দ। অদিতি কেঁপে ওঠে। ত্রিদীপ বলে, ভয় পেলে? ওটা কিসের শব্দ? ওটা মনে হয় সুজনের মা এখন পুজোয় বসছে। মানে এত রাতে পুজো? হ্যাঁ। কেন, তোমার ভয় করছে? না মানে। ত্রিদীপ তখন অদিতির থুতনি ধরে তার দিকে মুখটা ঘোরায়। তার কপালে আলতো একটা চুম্বন করে বলে, ভয় পেও না। একদিকে মায়ের মন্ত্র উচ্চারণ, আর একদিকে আমাদের প্রথম রাত্রি। দুটোই কত সুন্দর বলতো? সুন্দর? কিন্তু ত্রিদীপ। অদিতিকে ত্রিদীপ আর কথা বলতে দেয় না, তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অদিতিও পরম আবেশে চোখ বন্ধ করে। ঠিক তখনই একটা শক্ত ভারী ধারালো কোনো কিছু আঘাত হয়। ছিটকে পড়ে ত্রিদীপের দেহটা খাটিয়া থেকে বেশ খানিকটা দূরে। ত্রিদীপের ঠোঁট দুটো তখনও অদিতির ঠোঁটের কাছে, কিন্তু মুন্ডহীন দেহটা মুন্ডচ্ছেদ না হয়ে দেহচ্ছেদ হয়ে নিচে ছিটকে পড়েছে। আর সেই মুন্ডর গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। ত্রিদীপের মাথাটা বোধহয় তখনও বুঝতে পারেনি ধর থেকে যে তার দেহ আলাদা হয়ে গিয়েছে, এবং দেহ বাইরে পড়ে রীতিমতো ছটফট করছে। কয়েক সেকেন্ডের জন্য ত্রিদীপ চোখটা খোলে। অদিতির ঠোঁটটা তখনও তার ঠোঁটে আটকে, কিন্তু অদিতির হাতে ধরা রয়েছে সেই ধারালো কাঁটারিটা। বাড়ি থেকে বেরোনোর সময় সে আর যাই হোক জামা কাপড় না আনলেও এই কাঁটারি এনেছে, কারণ অদিতি জানত ত্রিদীপ
এত ভালো ছেলে নয় যে অদিতিকে ভালোবেসে বিয়ে করবে। বরং ত্রিদীপ এমন কিছু করতে চাইছে যাতে আপসে অদিতির বাবা বাধ্য হয় ত্রিদীপদের সঙ্গে সম্পর্ক করতে। কারণ পরিবারে একমাত্র বংশধর বলতে অদিতি বেঁচে আছে। কি ভেবেছিলি? কি ভেবেছিলি টাকা খাইয়ে লোক দেখিয়ে সবকিছু পার পাওয়া যায়, তাই না ত্রিদীপ? আমার কাকা যে তন্ত্র সাধনা করতেন, তিনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন জমি সংক্রান্ত এই কাজে আমি একদিন ফাঁসব, আর আমাকে নিয়ে তুই খেলবি, আমাকে তুই মরণ যন্ত্রণা দিবি, আর সেই যন্ত্রণা থেকে আমাকে বাঁচানোর জন্য আমার বাবা ওই জমি তোদের লিখে দেবে। কি করে ভাবলি ত্রিদীপ আমি তোর বেছানো জালে পা দেব? বলে একটা অট্টহাসিতে ফেটে পড়ল মেয়েটা। ঘরের দরজায় তখন রীতিমতো সজোরে ঘা দিচ্ছে সুজন। ত্রিদীপ বেরিয়ে আয় তোর বউটাকে নিয়ে। অজ্ঞান হয়েছে? তোকে শোয়ার আগে যেটা খেতে বলেছিলাম খেয়েছিলি কি? তোর জীবের স্পর্শে ও অজ্ঞান হয়ে যেত। ত্রিদীপ দরজা খোল। দেখ হাড়ি কাঠে বলি রেডি হয়ে গিয়েছে। এখন তুই ওকে নিয়ে আয়। মায়ের কাছে ওর মস্তকটা ছেদন করতে পারলেই তোর সমস্ত ইচ্ছে পূর্ণ হবে, মা বলেছে। এ মেয়ে বসোয়ার মেয়ে নয় ত্রিদীপ নিয়ে আয় ওকে। দরজাটা খুলে হাতে কাটারি আরেক হাতে ছেঁড়া মুন্ডুটা নিয়ে রীতিমতো মায়ের আরেক রূপ হয়ে অদিতি দাঁড়ায়। মাথা ভর্তি সিঁদুর, পরনে লাল পাড় শাড়ি, আর রক্তমাখা জিভ বের করে সমস্ত শরীরে রক্তের ছিটে নিয়ে অদিতি যখন এসে দাঁড়ায়, তার ওই রূপ দেখে সুজন রীতিমতো ভয় পেয়ে যায়। কি বৌদি? কে বৌদি? আমার এত বড় ক্ষতি মায়ের নামে বলি? দেখ এবার কে বলি হয়। মা বলে সুজন পালাতে শুরু করে, কিন্তু পারে না। অদিতি তাকে এক পায়ের লাথিতে নিচে ফেলে দেয়। তারপর সুজনের পাটা নিয়ে কাটতে সময় লাগে না অদিতির। এরপরে ওই মহিলার দিকে এগিয়ে আসে সে। ধারালো সেই দাঁ দিয়ে এক কোপে মহিলার মুন্ডু উড়িয়ে দেয়। তারপর পাগলের মতো হাসতে হাসতে গঙ্গার ধারে গিয়ে দাঁড়ায় অদিতি। তারপর গঙ্গার মধ্যে ধীরে ধীরে নিজের দেহটাকে ভাসিয়ে দিতে থাকে। স্রোতের মধ্যে তখন অদিতির দেহটা ভেসে চলেছে। পূর্ণ জোয়ার চলছে। এক হাতে কাটারি নিয়ে অদিতি যেন বিসর্জন হয়ে যাওয়া মা কালীর প্রতিমার মতো কোথায় যে ভেসে চলেছে তা কেউ জানে না। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ঘৃণা কেবল একটি অনুভূতি নয়, এটি ধ্বংসের বীজ। যতক্ষণ না আমরা এই অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোকে আলিঙ্গন করি, ততক্ষণ আমাদের জীবন আর সম্পর্কগুলো ভাঙতেই থাকবে। আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মন্তব্য করে জানাবেন এই গল্প আপনাদের মনে কতটা দাগ কেটেছে। পরের গল্পে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।